দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটল টাটা নিউজ অরেস্টা, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল ও কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা গানে গানে শুনে নিব। প্রথমে আমাদের হাতিশালে হাতি ছিল, ঘোড়া শালে ঘোড়া, খাল বিল নদী নালা শস্য শ্যামলা। হঠাৎ দানব এসে সব কেড়ে নিল, সবুজ দেশটা যেন মরুভূমি হলো। আমাদের হাতিশালে হাতি ছিল, ঘোড়া শালে ঘোড়া, খাল বিল নদী নালা শস্য শ্যামলা। হঠাৎ দানব এসে সব কেড়ে নিল, সবুজ দেশটা যেন মরুভূমি হলো। হায় 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 কি করি উপায়, গরমে হাঁসফাঁস জীবন যে যায়। হায় 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 বৃষ্টি কোথায়, সূর্যের তাপে যে প্রাণ রাখা দায়। হায় 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 কি করি উপায়, গরমে হাঁসফাঁস জীবন যে যায়। হায় 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 বৃষ্টি কোথায়, সূর্যের তাপে যে প্রাণ রাখা দায়। আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, চা বৃষ্টি ঝরে যা। আয় বৃষ্টি আয় না, গাছ আর কাটবো না, নদী নালা ভরবো না, সবুজ হারাবো না। আয় বৃষ্টি আয় ভাই, সবাই মিলে গাছ লাগাই, প্রাণ প্রকৃতি বাঁচাই, আমরাও বেঁচে যাই। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, চা বৃষ্টি ঝরে যা। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, চা বৃষ্টি ঝরে যা। আয় বৃষ্টি আয় না, গাছ আর কাটবো না, নদী নালা ভরবো না, সবুজ হারাবো না। আয় বৃষ্টি আয় ভাই, সবাই মিলে গাছ লাগাই, প্রাণ প্রকৃতি বাঁচাই, আমরাও বেঁচে যাই। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, চা বৃষ্টি ঝরে যা। ইতিমধ্যেই বুঝেছেন আর বৃষ্টির ঝেপে আমাদের শিরোনাম, এবং আমাদের এই শিরোনামের জন্য গত রাতেই এই গানটি রচনা করেছেন আশিস ভট্টাচার্য, সং ফর গুড ব্যান্ড। তাদের ব্যান্ডের নাম পিতা পুত্র। অংশুমান এবং আশিস ভট্টাচার্য দুজন গিয়ে শোনালেন আমাদের থিম সং, আলোচনার বিষয়। এবং আর বৃষ্টির ঝেপে নিয়ে কথা বলার জন্য দুজন কথা সাহিত্যিক আমাদের সঙ্গী। আমি স্বাগত জানাচ্ছি সক্রিত নোমান এবং অদিতি ফাল্গুনে। কার কাছে যাব? সক্রিত নোমান, আমরা একটু গানে গানে বিষয় বললাম, এবার আপনার কাছ থেকে শুনতে চাই। মূলত বৃষ্টি নিয়েই, বৃষ্টির প্রার্থনা নিয়ে হচ্ছে আজকের অনুষ্ঠান। আয় বৃষ্টি ঝেপে আমি যা বুঝতে পেরেছি, চিরায়ত বাংলার যে রূপ, ষড়ঋতুর দেশ, এখানে এই ষড়ঋতুর মধ্যে গ্রীষ্ম একটি প্রধান অংশ। গ্রীষ্ম দিয়ে কিন্তু আমাদের 6টি ঋতু শুরু হয়। গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে হেমন্ত, শীত, বসন্ত। আমরা স্বীকার করি কিংবা অস্বীকার করি, গ্রীষ্ম অতীতেও ছিল, আমাদের পূর্বজরাও গ্রীষ্ম দেখেছেন, বর্তমানেও গ্রীষ্ম আছে এবং ভবিষ্যতেও থাকবেন। গ্রীষ্ম বলা হচ্ছে যে এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপমাত্রা আমরা দেখছি। কিন্তু আমার যতটা স্মরণ আছে, আমরা 2014 সালে একেবারেই পয়লা বৈশাখ থেকে টানা 1 মাস, 14ই জ্যৈষ্ঠ পর্যন্ত 1 মাস কোনো বৃষ্টি ছিল না। গাছের মধ্যে পোকা হয়ে গিয়েছিল 2014 সালে। তারপরে স্বস্তির বৃষ্টি নামলো। আমরা 2015 সালের সেম গরম দেখলাম। তার পরবর্তী বছরগুলোতে আমরা গরম দেখছি, এবং আমাদের ছোটোবেলাও কিন্তু আমরা এই গরমে দেখেছি, এই গ্রীষ্মের গরম দেখেছি। এখন গরমের ধরনটা পাল্টেছে। এখন এই ধরনটা হচ্ছে শরীরের সমস্ত ঘাম শুষে নিচ্ছে, যত আয়োডিন লবণাক্ততা আছে সব শুষে নিচ্ছে। ধরনটা পাল্টেছে। এই ধরনটা আপনার গানের মধ্যে আমরা দেখেছি। ধরনটা পাল্টানোর কারণ হচ্ছে আমরা নির্বিচারে বৃক্ষ নিধন করছি, প্রাণ প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। হ্যাঁ, প্রাণ প্রকৃতিকে যদি আমরা রক্ষা নাও করি, এই বাংলার যে প্রাকৃতিক শক্তি আছে, এই শক্তির কারণে কিন্তু এই প্রকৃতি রক্ষা হবে, ষড়ঋতু যাবে না। হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে এই বাংলা তার চিরায়ত রূপ থেকে কখনোই সরবে না, এটা আমি অন্তত মনে করি না। যদি
পদ্মা মেঘনা যমুনা সতত বহমান থাকে, যদি ব্রহ্মপুত্র বহমান থাকে, যদি এই নদ নদী সব কিছু বহমান থাকে, এই নদীকে এই দেশকে কখনোই মরুভূমি বানানো সম্ভব না। এই নদী আমি গাছ না লাগালেও প্রাকৃতিকভাবে অটোমেটিক গাছ উঠবে, যেভাবে গাছ উঠে সুন্দরবনে। এখন সমস্যা হচ্ছে প্রাকৃতিকভাবে যখন গাছ উঠবে আমরা সেই গাছটাকে কেটে বিক্রি করে দিচ্ছি। এখন তো এটা আমাদেরই সমস্যা, প্রকৃতির কোনো সমস্যা না। এখন মানুষ বলা হচ্ছে যে গরমে মানুষ মারা যায়, হিট স্ট্রোক হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আপনি শিরোনামে দেখিয়েছেন যে বজ্রপাতে 10 জন নিহত। তো বৃষ্টিতে কি মানুষ মারা যায় না? তুমুল বন্যাকে মানুষ মারা যাচ্ছে না? শীতে কি মানুষ মারা যাচ্ছে না? মানে প্রত্যেক ঋতুতেই কোনো না কোনোভাবে মানুষের মৃত্যু হয়, কোনো না কোনো মৃত্যুর কজ তৈরি হয়। এখন আমরা গরমে মানুষ মারা যাচ্ছে, আমরা এটাকে খুবই দুর্যোগ হিসেবে দেখছি। আপনি শ্রীমঙ্গলে যান, সেখানে কিন্তু গরমকে দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে না। সেখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়, সেখানে ভোর রাতে কখনো কখনো কাঁথা গায়ে দিতে হয়, কারণ সেটি হচ্ছে একেবারেই বৃক্ষপ্রবণ একটি এলাকা। বৃহত্তর আমরা যখন এদিকে গরমে হাঁসফাঁস করছি, সিলেটে কদিন পর পর আমরা দেখি যে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এটা কেন হচ্ছে? যে মেঘালয়ের পাদদেশে সবুজ বনানী বেষ্টিত এক জনপদ সিলেট অঞ্চল, হাওরের অঞ্চল, বাউরের অঞ্চল, নানা বৃক্ষের সেখানে উপস্থিতি আছে, এই কারণে বৃষ্টিপাত হচ্ছে। এখন যদি আমরা আমাদের পরিবেশটাকে, গ্রীষ্মটাকে, গরমটাকে সহনীয় পর্যায়ে রাখতে চাই, আমি আগেই বলেছি যে গ্রীষ্ম থাকবে, ষড় ঋতুর দেশে অবশ্যই গরম থাকবে। মানুষের একতরফা একঘেয়েমি ভালো লাগে না। আমি সারা জীবন গরমের মধ্যে থাকলাম 12 মাস, আমার ভালো লাগবে না। কিংবা আমি 12 মাস আমি বর্ষার মধ্যে থাকলাম, তাও কিন্তু আমার ভালো লাগবে না। 12 মাস আমি শীতের মধ্যে থাকলাম, তাও ভালো লাগবে না। কানাডার মানুষরা বছরের বেশিরভাগ সময়, কিংবা রাশিয়ার মানুষরা অধিকাংশ সময় শীতের মধ্যে থাকে। তাদের কিন্তু একটা জীবন, আমাদের অন্য জীবন। আমাদের গ্রীষ্মে আমাদের একটা উত্তাপ তৈরি হয়। এবার তো আলোচনাটা গরম নিয়ে একটু বেশি হচ্ছে। আপনি 14 সালের কথা বললেন, টানা বৃষ্টি নেই। আমি একটু কথা সাহিত্যিকের দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই, বা লেখকের দৃষ্টিভঙ্গিতে। সাহিত্যে বৃষ্টি খুব রোমান্টিক একটা আখ্যানের জায়গা, নিশ্চয়ই। শীত হেমন্ত নিয়েও রোমান্টিকতা হয়। গ্রীষ্মকে আসলে এই গরম কি রোমান্টিকতা দেয় না? না না, গরম কখনোই রোমান্টিক। পৃথিবীর যত কাব্য রচনা হয়েছে, সাহিত্য রচনা হয়েছে, সবকিছু, আপনি গীত গোবিন্দর কথা ধরেন, কালিদাসের মেঘদূতের কথা বলেন। কালিদাসের মেঘদূত কিন্তু বর্ষাকে দুধ বানিয়ে রামগিরি পর্বতে যক্ষের কাছে চিঠি লিখছে নায়ক। হ্যাঁ, কি রোমান্টিক ব্যাপার, তার প্রেমিকার কাছে মেঘকে পাঠাচ্ছে। এই ধরনের আঙ্গিক কিন্তু বাংলা সাহিত্যে বা ভারতীয় সাহিত্যে ইতিপূর্বে আর দেখা যায়নি, যে মেঘকে দূত করে রামগিরি পর্বতে পাঠাচ্ছে। এবং বৃষ্টি বন্দনা রবীন্দ্র সাহিত্যের মধ্যে বিপুল অংশ বৃষ্টি বন্দনা আমরা নজরুল সাহিত্যের মধ্যে দেখি। এবং আমাদের 3 বন্দ্যোপাধ্যায়, কিংবা অমিয়ভূষণ মজুমদার, কিংবা আমাদের দেবেশ রায়, আমাদের সৈয়দ শামসুল হক, পরবর্তীকালে আখতার জামালিয়া, সৈয়দুল্লাহ, সবার সাহিত্যের মধ্যে কিন্তু বৃষ্টি একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। আপনি কবিতা যখন লেখে আমাদের কবিরা, তখন বৃষ্টি ছাড়া কবিতা মনে হয় যেন কবিতা হয় না, এটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমাদের মধ্যে গরম রোমান্টিকতা তৈরি করে না, এক ধরনের দাহ তৈরি করে, এক ধরনের বিষণ্ণতা তৈরি করে, এক ধরনের ক্লান্তি তৈরি করে, অস্থিরতা তৈরি করে। সেই অস্থিরতা, সেই ক্লান্তি কিন্তু বর্ষা এসে আমাদের মধ্যে থেকে মুছে দেয়। তখন আমরা প্রকৃতির বন্দনা করি, আমরা বৃষ্টির বন্দনা করি। আমরা এটা তো সাধারণ মানুষ এই বন্দনাটা খুঁজবে, সাহিত্যকেও কি তাই, নাকি একটু পার্থক্য আছে? না, পার্থক্য নাই। সাহিত্য বাস্তবতা থেকেই তো সাহিত্য তৈরি হয়। সাহিত্য তো আর আকাশ থেকে তো কোনো কিছু পড়ছে না। মানে আমরা যা কিছু যাপন করছি, যে জীবন যাপন করছি, যে প্রকৃতিকে আমরা দেখছি, সেই প্রকৃতি থেকে কবি নিয়ে তার কল্পনার রঙে সেটাকে সাজায়। এখন পৃথিবীতে বৃষ্টি নাই, ধরুন বাংলাদেশে কোথাও বৃষ্টি হচ্ছে না। এখন কবি নির্মলগুণ কিংবা তরুণ একজন কবি আসা কবিতা লিখছেন বৃষ্টি নিয়ে, বাংলাদেশে বৃষ্টি যমুনা নদী ভেসে যাচ্ছে, ব্রহ্মপুত্র ভেসে যাচ্ছে। সেটা একেবারে অলিক কল্পনা, সেটা এই জনপদের কবিতা হবে না, সেটা বাইরের কোনো জনপদের কবিতা হবে। যেহেতু বৃষ্টি আছে বলেই 2 মাস অঝোর দ্বারায় বৃষ্টি হয়। শুধু 2 মাস না, কিন্তু আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন পর্যন্ত বৃষ্টি করে, গ্রীষ্ম শুরু হয় শরৎ পর্যন্ত চলে, শরৎ পর্যন্ত মোটামুটি বৃষ্টি চলে আমাদের এখানে। তো বৃষ্টি আছে বলেই আমাদের কবিরা তার কল্পনার রঙে বৃষ্টিকে সাজান এবং বৃষ্টিকে আবাহন করেন বৃষ্টিকে সবসময়। এবং সবসময় বৃষ্টি কিন্তু সুন্দর। আমি প্রেমিকা বৃষ্টিতে হচ্ছে তারা এখনই না যায়, আরো পরে বৃষ্টিতে আগে গ্রীষ্মের খরতাপে একটু পড়তে চাই। অদিতি ফাল্গুনী, একজন লেখক লেখিকা, কিভাবে আসলে গ্রীষ্মকে কিভাবে নেয়? আচ্ছা, আমি সক্রিয়তার কথার সাথে একটু অবশ্য সংযোগ করতে চাই। সেটা হচ্ছে একদমই যে গ্রীষ্ম নিয়ে কবিতা বা কাব্য নেই, সেটা সম্ভবত নয়। যেমন
আমরা জানি যে টি.এস. এলিয়ট ইংরেজি কবিতায় আধুনিকতার পথিকৃৎ। উনি তার বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডে শুরুই হচ্ছে এপ্রিল দ্য ক্রুয়েলেস্ট মান্থ ব্রিডিং লাইলাক্স, মানে যেটা হচ্ছে যে এপ্রিল হচ্ছে নির্মমতম ঋতু, সেটা মানে লাইলাকের ভেতর থেকে বের করে আনছে অনেক তিক্ততা, ক্রূরতা, স্মৃতি, আকাঙ্ক্ষা, অনেক কিছু। আবার আমাদের রবীন্দ্রনাথ কিন্তু বলছেন বৈশাখ হয়ে মৌনী তাপস, এবং নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে। তো এটা আছে। আর তবে আমাদের যেহেতু কৃষিপ্রধান জনপদ, ফলে আমাদের এখানে সেই কালিদাসের সময় থেকে, কালিদাস সংস্কৃতে বলছেন কশ্চিত কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত সাপে নাস্তং গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তু যক্ষশ্চক্রে জনক তনয়া স্নান পুণ্যদকেশু স্নিগ্ধ ছায়া তরুশুভ রাম গির্জাসু মেশু। আমি সম্ভবত পুরোটা স্নিগ্ধ ছায়া তরুষু বসতি রাম গির্জাশ্রু মেশু, আমি সম্ভবত পুরোটা ঠিকঠাক এখানে আমার পড়া হলো না। তো যেটা হচ্ছে যে সেটাই যে বিরোহী যক্ষ, মানে পুরো ভারতের ভূগোলটা সেখানে আসছে, প্রাচীন ভারতের ভূগোলটা, যে মানে অলকা পুরী হয়ে অজন্তা বিভিন্ন নগরী হয়ে সেটা যাচ্ছে। এবং আবার আবু জাফর ওবায়দুল্লাহ এই যুগে কবি, উনি এই যুগ মানে গত শতকের শেষের দিকে, সেখানে কিন্তু উনি লিখছেন বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। উনি লিখছেন যে বুধের অন্তে এবং মিথুনের আদিতে বীজ বুনলে যেমন বিফলে যায়, পশ্চিম আকাশে ধনু উঠলে শস্যের ক্ষেত্র যেমন পুড়ে যায়, ব্যাধের কুটিল চক্রান্তে সুপুরুষ পাখি যেমন নিহত হয়, আমাদের শস্যের দানা বিনষ্ট, বিস্তীর্ণ প্রান্তর বৃক্ষহীন, ভালোবাসার যুবক নিরুদ্দিষ্ট, সাহসী পুরুষ নিহত। আবার চিত্রাঙ্গদায়, সেখানে কিন্তু চিত্রাঙ্গদা বলছেন যে ওরে ঝড় নেমে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, এই বর্ষায় নব ধারার আগমনের কালে। তো এবং সেটা খুব মেটাফরিক্যাল বা প্রতীকী, যে চিত্রাঙ্গদা এতদিন ছিল খুবই বালক স্বভাব, সে ছেলেদের পোশাক পরে শিকার করতো, ঘুরে বেড়াতো, কিন্তু অর্জুনকে দেখে যখন তার ভালো লাগলো, তখন সে তার ভেতরে নারী প্রকৃতির অস্তিত্ব প্রথম টের পাচ্ছে। এবং এই ঝড়টা হচ্ছে তার পুরনো ডালপালা, পুরনো বাকল পাতা সব ঝরিয়ে নিয়ে তাকে নতুন প্রকৃতি এনে দেবে। মানে গ্রীষ্মের প্রার্থনা বা আকাঙ্ক্ষা? না না না, কালবৈশাখী, ঝড় আসবে, সেটা আমরা এই আলোচনায় আরও যেতে পারবো। আবার পশ্চিমে কিন্তু গ্রীষ্মের মে ফ্লাওয়ার বলা হয়, যে ওখানেও কিন্তু এপ্রিল মেতে অনেক ফুল ফোটে, এবং মে ফ্লাওয়ার মানে আগে ইউরোপে মেয়েরা সব মাথায় ফুলের, ওদের গ্রীষ্মটা তো বোধহয় একটু মনোরম, এত কষ্টের না। এত কষ্টের না, তবে তারাও কিন্তু মে মাসে অনেক ফুল ফুটতো, এবং মে ফ্লাওয়ার কথাটাই আছে, এবং মাথায় ফুলের মুকুট দিয়ে মেয়েরা সাজতো। এবং মে দিবস বর্তমানে তাৎপর্য পেয়েছে ওই হেমার্কেটের ঘটনার পরে, শ্রমিকদের উপরে যে গুলি চালনা হলো সেটার পরে। আর আমাদের এখানেও দেখেন কৃষ্ণচূড়া কি অসম্ভব রক্তিম হয়ে ওঠে এই সময়টাতেই, কৃষ্ণচূড়া, কনকচূড়া বা রাধাচূড়া, জারুল ফুল, কাজে গ্রীষ্মের কিন্তু আবার সৌন্দর্যের দিকও মানে আছে। সবাই ফুলের কথা বলে, বটের কথা বলে না। বটের পাতাগুলো মনে হয় গ্রীষ্মে সবচেয়ে বেশি কাজে লাগে, সবচেয়ে বেশি চোখে পড়ে, সবচেয়ে বেশি বিকশিত হয়। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করবো যে সাহিত্যিক এবং নারী সাহিত্যিকের কাছে গ্রীষ্ম কিরকম, বা এই যে খরতাপ, এই খরতাপটা কিরকম? খরতাপ মানে একজন রিক্সা চালক, তার কাছে এটা খুব কষ্টের। যে হয়তো টিউলিপের বাগান আছে কাশ্মীরে, তার কাছে এটা খুব সুন্দর। আমার বাংলার নারী বা গ্রামীণ নারী কিংবা শহরের নারী, তার কাছে কেমন? নারীর জন্য তো একটু কষ্টকর, কারণ অনেক নারী তারা যারা গার্হস্থ্য কর্মের সাথে জড়িত, যাদের প্রতিদিন এই গরমের ভেতর রান্না করতে হয়, চুলার পাশে থাকতে হয়, তাদের জন্য অবশ্যই খুব কষ্টকর। এবং আমি সেদিন একটা মজার জিনিস জানলাম আমার উপরের বোনের কাছ থেকে। ও যখন বিদেশে ছিল, ওখানে চাইনিজ মেয়েরা যারা পড়তে আসতো, চীনা মেয়েদের দেখতো যে ওরা পিঠে একটা ছোট ফ্যান, রান্না করার সময় একটা ছোট ফ্যান বেঁধে নিত। ওই ফ্যানটা এমন টেকনোলজি, ওটা বাতাস দেবে আপনাকে এবং আপনি ঠান্ডা হয়ে যাবেন, মানে রান্নার সময় কষ্টটা ওদের কম হয়। তো মেয়েদের জন্য তো একটু কষ্ট করি। এবং গ্রামে যারা ধান ভানে, এখন অবশ্য ঢেকি পাটটা ওরকম নেই, এখন মানে রাইস মিলগুলোতেই ওটা হয়। তারপরে হচ্ছে অনেকটা পথ যারা কলসিতে পানি টেনে আনে, তাদের জন্য তো একটু কষ্ট করি। কিন্তু গ্রামে দেখুন সব কিছুর পরে শহরের থেকে গাছ বেশি, এবং সেখানে কিন্তু ফলে বাতাসটাও বেশি, বা
আমি আমি আরেকটু প্রশ্নটা আবার নতুন করে করতে চাই। চিত্রাঙ্গদার কথা বললেন যে এই রুক্ষতাকে আবাহন করা চাওয়া, নারী সাহিত্যিকের চোখে যদি দেখেন এই গ্রীষ্মকে নারীর কাছে, নারী সাহিত্যিকের কাছে বা নারীর কাছে বা সাহিত্যিকের চোখে নারীর কাছে এটা কাঙ্ক্ষিত না আসলে সহ্য করা যায় না এরকম? না না না, চিত্রাঙ্গদা তো রুক্ষতা চাচ্ছেন না, উনি তো ঝড় চাচ্ছিলেন। উনি ঝড় চাচ্ছেন যেটা ওনাকে বদলে দেবে। কারণ অর্জুনকে দেখবার পরে এতদিন তো উনি নিজেকে তো মানে নারী হিসেবে মনেই করেননি। ওনার বাবা ওনাকে অস্ত্র শিক্ষা করিয়েছেন, ঘোড়ায় চড়ানো শিখিয়েছেন, ছেলে ছিল না বলে রাজপুত্রের মতো বড় করেছেন এবং উনি ওটাই করতেন। তো অর্জুন যখন তাকে ছোট ছোট চুল ছেলেদের পোশাকে দেখে বললে যে হা 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 বালকের দল মার করে যাও চলে নাই ভয়, তাকে যখন বালক বলে উপেক্ষা করলেন, তো তখন তো চিত্রাঙ্গদা, কিন্তু চিত্রাঙ্গদার ভালো লাগলো অর্জুনকে, এই প্রথম তার ভেতরে নারী সত্তা জেগে উঠছে। তখন উনি বলছেন যে এদিকে কালো বৈশাখী, ওরে ঝড় নেমে আয় আয় রে, মানে এই শুকনো বাতাস সব এটা হচ্ছে ঝড়ের কামনা। আমি আপনার কাছে মানে এই যে খরতাপ, এই যে গ্রীষ্মের কষ্ট বা সাহিত্যিকের চোখে এর মূল্যমান কিরকম? আসলে বর্ষার তো মানে গ্রীষ্মের তো নানা রকম থাকে। যেমন আমি বেশ কয়েক বছর আগে বিডি আর্টস একটা গল্প লিখেছিলাম, সেটা ছিল আবার একটু পলিটিক্যাল মেটাফরিক্যাল, যে আমাদের এক রিলেটিভ, উনি উড়িষ্যার, তো উনি একবার বলেছিলেন যে ওখানে যখন বৃষ্টি হচ্ছে না তখন সেখানে মুখ্যমন্ত্রী, হয়তো তিনি তার বিশ্বাস থেকেও বলতে পারেন, একদম উড়িষ্যায় যে দেবতা সব থেকে প্রধান জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে বলছে যে দয়া করো বৃষ্টি হোক। তো তার 2-3 দিন পরে বৃষ্টি হয়েছে। আবার এরকম আমাদের রাজশাহী ক্যাম্পাসে কিছু বন্ধু বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম যে ওখানে এক মেয়র হয়েছিলেন, তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন, তো কিন্তু পরে উনি মেইন স্ট্রিম রাজনীতিতে যোগ দেন এবং মেয়র হবার পরে উনি একটা প্রার্থনার আয়োজন করেন এবং তারপরে তার কিছুদিন পরে বৃষ্টি হয়। তো অনেকে আবার দুষ্টিমি করে বলতে যে হয়তো আবহাওয়া অফিস থেকে খোঁজ নিয়ে। তো এখন পলিটিশিয়ানরা কিন্তু আমাদের মতো দক্ষিণ এশীয় দেশগুলোতে আবার অনেক সময়, কিন্তু তাই বলে আমরা সবার শ্রদ্ধাবোধকে বা সবার ভালোবাসাকে, যে যার বিশ্বাস অনুযায়ী প্রার্থনাকে, সেটা ব্যাঙের বিয়ে হোক। আমরাও কিন্তু ওই আবহাওয়া অফিসের খোঁজ খবর নিয়েই আজকে শোয়ের আয়োজন করেছি। বৃষ্টি হবো হবো করছে এবং আর বৃষ্টির ঝেপে নিয়ে আলোচনা করব। কিন্তু বৃষ্টি এই সময় আমরা চাচ্ছি, যারা গরমে পড়ছি শহরে, বন্দরে, নগরে, গ্রামে, কিন্তু সবাই কি চাচ্ছে? প্রশ্নটা এটা। সবাই বোধহয় চাচ্ছে না এই বিষয়টা। না, বোধহয় সবাই চাচ্ছে না। কারা চাচ্ছে না এটা আমরা শুনবো একটা বিরতির পর। আমাদের সঙ্গে কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন তিনি যুক্ত হবেন, BRRI এর সাবেক বিজ্ঞানী। একটা বিরতির পর তার কাছ থেকে শুনবো যে সবাই বৃষ্টি চাচ্ছে না কেন। নিটুল টাটা নিউজ এক্সট্রা দেখছেন, আয় বৃষ্টির ঝেপে নিয়ে আলোচনা চলছে। সহযোগিতা ক্যাম্বেন্স কোরআন কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। একটা বিরতির পর ফিরছি। টাটা নিউজ এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আর বৃষ্টির ঝেপে এই শিরোনাম নিয়ে আলোচনা করছে। বৃষ্টির আকুতি সবারই আছে, শহরে, বন্দরে, গ্রামে, কিন্তু কেউ কেউ বোধহয় চাচ্ছেন না, যেটা বিরতির আগে বলছিলাম। কারা চাচ্ছেন না, কেন চাচ্ছেন না, এটা বোঝার চেষ্টা করব। BRRI এর সাবেক বিজ্ঞানী কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন তিনি অনলাইনে যুক্ত আছেন। আপনার কাছে শুনতে চাই, আমাদের কৃষকেরা, বিশেষ করে যারা ধান চাষি, তারা কি বৃষ্টি চাচ্ছে না এখন? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষি কাজের জন্য বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘ প্রায় 20-25 দিন যাবৎ কোনো বৃষ্টি নাই। তো বৃষ্টি না থাকার কারণে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, যে আমাদের সেচের পানির অভাব হয়ে যাচ্ছে, যেখানে বিশেষ করে ধান এখনো পাকে নাই, সেই জায়গায় সেচের পানির খুব অভাব হচ্ছে। তারপর প্রচন্ড গরমে আসলে ধানের যে এখন পাকা অবস্থা খুব দ্রুত পেকে যাচ্ছে, যার জন্য অনেক সময় চিটে হয়ে যাচ্ছে এবং যে ধানের যে দানাগুলা পরিপুষ্ট হতেও বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এই দিক থেকে আমরা যে বিশেষ করে কৃষকরা যে বৃষ্টি চাচ্ছে না, এটা কথা ঠিক নয়। কারণ বৃষ্টি কৃষকরা চায়, তবে সবসময় অনবরত বৃষ্টি, যেটা দিন রাতে বৃষ্টি হবে, এরকম বৃষ্টি হয়তো কৃষকদের জন্য একটু ক্ষতিকারক।
বৃষ্টির সঙ্গে একটু ঝড় আসবে, সেটা একটু ক্ষতিকারক। কারণ বৃষ্টি হলে এর সঙ্গে ঝড় আসলে পাকা মানে ফসল এই সময় বৃষ্টি জমির হলে সঙ্গে তো তাতে মানে ঝড়ের বৃষ্টি হবে, স্বাভাবিক বৃষ্টি তো খুব বেশি হওয়ার কথা না। এই বিষয়টা তাই, ঝড়ের বৃষ্টি হবে না, কিন্তু আমাদের এক্সপেকটেশন, কৃষকদের এক্সপেকটেশন ঝড় কম হোক, আচ্ছা। বৃষ্টি হোক, দু একদিন মাঝে মাঝে দু একদিন পর পর আবার বৃষ্টি। শিলাবৃষ্টি হবে হলে। হ্যাঁ, না শিলা বৃষ্টি হ্যাঁ হতেও পারে। কিছুদিন আগে দু এক জায়গায় গাজীপুর বা বিভিন্ন জায়গায় হালকা একটু শিলাবৃষ্টি হয়েছে, তো এটাও আসলে কাঙ্ক্ষিত নয়। মানে কিন্তু কিন্তু প্রকৃতি তো এত সদয় বোধ হয় না যে খুব সাধারণ কিছু বৃষ্টি হয়ে যাবে, মাটি নরম হবে, হয় শিলা পড়বে নয় ঝড় হবে, ফলে বৃষ্টি হলে তো বিপদ মনে হয় বাড়বে ভালোর থেকে ফসলের জন্য। না, আমি তাই জিজ্ঞেস করছি। ফসলের জন্য, বিশেষ করে ধান ফসলের জন্য দীর্ঘ যেই খরা, এটা কিন্তু ক্ষতিকারক। আচ্ছা। ক্ষতিকারক এই জন্য, এটাখানে ফসলের উৎপাদন সেটা ব্যাঘাত ঘটে, আসলে ঘাটতি হয়ে যেটা যায়। বলছেন যে পুষ্টটা ঠিক মতো হবে না, পুষ্ট ঠিক মতো হবে না, চিটে হয়ে যাবে। আবার এই বিষয়। হাওরে কিন্তু একটা ওই যে ফসল কাটার তাগিদ তৈরি হয়েছে, হয়তো পানি ঢল নামবে অতিরিক্ত বৃষ্টির কারণে, এরকম একটা আশঙ্কাও আছে। হ্যাঁ, এটা আছে, এটা অলরেডি আমরা জানি যে এই সময়টায় হঠাৎ করে ফ্লাশ বলে, এটা হঠাৎ করে ফ্লাড বলে, এটা হঠাৎ করে বৃষ্টি আসে। আপস্ট্রিমে যদি বৃষ্টি বেশি হয়ে যায়, তাহলে অনেক সময় কিন্তু হঠাৎ পানি এসে, বন্যা এসে পাকা ফসল ডুবিয়ে দিয়ে যায়। জি। কিন্তু বড় আনন্দের কথা এই জন্য, বা আমাদের আশার কথা, সরকার কিন্তু এই ব্যাপারে অনেক সজাগ। হুম। সাবসিডাইজড এই কম্বাইন হারভেস্টার দিয়েছে, অনেক সময় 70% ভর্তুকিতে এটা কম্বাইন হারভেস্টার দিয়েছে। সারা দেশ থেকে ওই হাওড় এলাকায় কম্বাইন হারভেস্টার গিয়েছে, তারা সেগুলো ধান কাটছে এবং অনেকটাই কেটে ফেলেছে। কেটে ফেলেছে। জি, হ্যাঁ, আমাদের সেই সঙ্গে জন্য সেটা দুজন একটা- কথা সাহিত্যিক আছেন, সপ্রীত নোমান এবং অদিতি ফাল্গুনী। ওনাকে যদি কোনো প্রশ্ন করা থাকে না, হাতে ওনার কাছ থেকে বিদায় নেব, কোনো প্রশ্ন যদি থাকে ওনার কাছে। না, নিশ্চয়ই উনি তো চমৎকার বলেছেন যে বৃষ্টি এবং বৃষ্টির দরকার, কিন্তু ওই প্রচণ্ড ঝড়ও না, আবার শিলাবৃষ্টিও না। আপনি উত্তরে বলেছেন যে প্রকৃতি এত সদয় না, প্রকৃতি তার মতো করেই আচরণ করবে। এখন আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয়, আমাদের যে বাংলার চিরায়তুর বাংলার রূপ, আমরা দেখি বৈশাখের ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, এটাকে বন্ধ করার কোনো কি উপায় আছে কিনা? একজন কৃষিবিজ্ঞানী হিসেবে আপনার কি মনে হয়? না, আসলে এটা বন্ধ করার নাই। শিলাবৃষ্টি হয় প্রথম দু একবার, প্রচন্ড গরমের থেকে হঠাৎ করে যখন বৃষ্টি হয়, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়, এটা তো ঠিক। কিন্তু কৃষিবিদদের এর সঙ্গে প্রস্তুতিও রয়েছে। আমরা অনেক ধরনের ধানের জাত উদ্ভাবন করেছি, যার বোটাটা শক্ত, সহজেই শিলাবৃষ্টিতে ক্ষতি হয় না। তারপর ধানের বিভিন্ন সময়ে আমরা এটা রোপণ করি, অনেক সময় দেয় শিলাবৃষ্টির আগে এটা করতে পারে, এটা একটা আছে। তো এগুলো তো আছে, কিন্তু প্রকৃতির যে বিষয়টা, সেটাকে আমরা তো নিয়ন্ত্রণ করতে পারবো না। তো প্রকৃতিকে একবারে শত্রু ভাবা যাবে না। প্রকৃতি কিন্তু আস্তে আস্তে বৃষ্টি দেয়, সবসময় যে খালি শিলাবৃষ্টি দিচ্ছে তা নয়। আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত যে বৃষ্টি, সেটা আমাদের দিয়ে যায়। জি। তো এটা আমরা সবসময় প্রকৃতিকে দোষী বলবো না, বিরূপ বলবো না। তো এটা তো হবেই, এর মধ্যেও আসলে বৈচিত্র্য আছে, ভালো মন্দ মিলিয়ে। ভালো মন্দ মিলিয়ে বৈচিত্র্য আছে, এটাকে আমাদের অদিতি গ্রহণ ফাল্গুনী করতে কোনো হবে। প্রশ্ন ওটার কাছে? আমার ওনার কাছে একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা সম্প্রতি আমরা দেখলাম যে দুবাইয়ে বলা হচ্ছে যে ক্লাউড সিডিং করে, এটা তো মরুভূমির জায়গা, যে রীতিমতো বন্যা হলো এবং একেবারে তাদের বিমানবন্দরেও পানি উঠে যাওয়া। তো এখন যেটা হচ্ছে যে আমাদের এখানে যখন এরকম টানা খরা চলে, একজন কৃষিবিদ হিসেবে কি আপনি মনে করেন যে আমরা এরকম ক্লাউড সিডিংয়ের মাধ্যমে মানে বৃষ্টিটা নামালে আমাদের ফসলটা একটু ভালো হতো বা ফলনটা যথাসময়ে হতো, এরকম মানে সেটা সেটা জি, কতটা এটা সম্ভব? আমাদের তো ওদের মতো অত জি, অর্থ নেই। অর্থ নেই, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে ক্লাউড সিডিং করে আমরা কিন্তু কিছু বৃষ্টি নামাতে পারি, কিন্তু এই যখন বৃষ্টি নামানোর এই প্রক্রিয়াটা, নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের কিন্তু অনেকটা কম। যেটা ওই যে সাম্প্রতিককালে আমরা দুবাইতে দেখলাম, জি। সেখানে বৃষ্টিই হয় না এরকম, কিন্তু এমন বন্যা হয়ে গেছে, তাতে এটা তারা নিয়ন্ত্রণ আর করতে পারে না। তো এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। আর প্রকৃতির সঙ্গে আমাদের মানিয়ে চলতে হবে আমাদের প্রযুক্তির মাধ্যমে। আবার হঠাৎ করে আমরা অন্য জায়গায় আমরা যাওয়া আসলে ঠিক হবে না। জি, তো জনাব। তারপরে আমাদের সামর্থ্যের মধ্যেও কিছু বিষয় আছে, সেগুলোকে আমাদের নিয়ন্ত্রিত সামর্থ্য, এগুলো ব্যবহার করতে পারলে তো ভালোই হতো, জি। কিন্তু সেই ক্ষমতা আমাদের কম।
জি, জনাব আলমগীর হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, আর কিছু কি যুক্ত করতে চান? না, আমি যুক্ত করতে চাই, এখন আসলে জি একটাই দীর্ঘদিন এটার জন্য কাঙ্ক্ষিত বৃষ্টি। অনেকে আপনারা হয়তো আমরা মনে করি যে বৃষ্টিটা কৃষকরা চাচ্ছে না, বিষয়টা তা নয়। আসলে বৃষ্টি আমাদের দরকার। তো আমরা যার জন্য আমরা দোয়া করি বা আশা করি, বৃষ্টিটা কৃষকের প্রয়োজনে এবং ফসলের প্রয়োজনে এটা আসবে। এবং সবচেয়ে বড় হলো মানুষের প্রয়োজন। মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে, এই প্রকৃতিটা একটু ঠান্ডা হওয়া দরকার। ফসল এবং মানুষ, পশু পাখি, জীব বৈচিত্র্য, এগুলো সংরক্ষণের জন্য দরকার। জি, ধন্যবাদ অনেক সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। অদিতি ফাল্গুনী, আমাদের অভিযোজন ক্ষমতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা বোধ হয় বেশ ভালো বাঙালির বা এই উপমহাদেশের। একটু যদি বলেন, মানে এই গ্রীষ্মেও তো আমরা টিকে আছি, হয়তো আরো বাড়লেও টিকে থাকবো। হ্যাঁ, আমরা টিকে আছি, কিন্তু কতদিন আমরা এভাবে টিকবো এটা একটা কিন্তু প্রশ্ন। কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে, যে মানে 2-3 দিন আগেই অন্তর্জালে একটি খবর দেখলাম যে 1985 সালেও ঢাকা শহরে 2000 পুকুর ছিল, এখন হয়তো সেটা 20-এর কোঠায়। তো এই যে তাপমাত্রাটা, সমস্ত জলাশয় যদি আমরা ভরাট করি, সমস্ত গাছ যদি কেটে ফেলি, তাহলে শুধুমাত্র অর্থটা আমাদের, মানে ঘরে ঘরে আমরা, মানে সমস্ত গাছ কেটে উজাড় করে আমরা ঘরে ঘরে এসি লাগাচ্ছি। এবং আপনি জানেন যে কিভাবে মেরু অঞ্চলে বরফ গলছে, আমাদের হিমালয়ে বরফ গলছে, এবং এভাবে আসলে কতদিন আমরা থাকতে পারবো, সেটা একটা প্রশ্ন, যে মানে কতটা অভিযোজন আমরা আসলে কতদিন পারবো। আচ্ছা, প্রকৃতি পাল্টালে তো বোধহয় মানুষও পাল্টায়, সাহিত্যও পাল্টায়, সচেতনমান। এবং সঙ্গে বৃষ্টির প্রার্থনার কথা বলা হচ্ছিল, উনি বলছিলেন যে উপমহাদেশে বোধহয় বৃষ্টির জন্য প্রার্থনা, এটা খুব একটা প্রচলিত বিশ্বাস বা ধারণা। দেখুন, একটা সময় কিন্তু এখানে ওলা বিবি, ঝোলা বিবি, মরি বিবির পূজা হতো। যখন ডায়রিয়ার প্রকোপ শুরু হচ্ছে তখন এক দেবীর পূজা হচ্ছে, যখন গুটি বসন্তের প্রকোপ চলছে তখন এক দেবীর পূজা হচ্ছে, দেবীকে আহ্বান করছে, দেবী তুমি শান্ত করো, রোগ মুক্ত করো। এখন আমাদের ওষুধ আবিষ্কারের পর আর সে পূজা প্রয়োজন হয় না। না, এখন হচ্ছে, কেন হচ্ছে না? এখন হচ্ছে ডায়রিয়ার ওর স্যালাইন আবিষ্কার হয়ে গেছে, এখন গুটি বসন্তের চিকিৎসা পদ্ধতি আধুনিক হয়ে গেছে, ফলে দরকার হচ্ছে না। ওই দেবতারা ছুটিতে গেছেন, কিংবা মানুষ তাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, আর তাদের প্রয়োজন হচ্ছে না। একটা সময় কিন্তু বৃষ্টির জন্য বরুণ দেবতার প্রার্থনা করা হতো, ইন্দ্রের পূজা করা হতো, প্রার্থনা করা হতো। এখন তার প্রয়োজন হচ্ছে না, নাই সেই পূজা প্রচলন নাই এখন। এখন আমরা এখানে দেখছি ব্যাঙের বিয়ে হচ্ছে, ইস্তিস্কার নামাজ হচ্ছে এখন ব্যাঙের বিয়ে একটা লোকায়ত বিষয়, আর ইস্তিস্কার নামাজটা একটি শাস্ত্রীয় বিষয়। এখন লোকায়ত মানুষের কিন্তু কখনো কখনো নির্ভরতার প্রয়োজন হয়। মানুষ যখন অসহায়, একেবারে প্রচণ্ড গরমে অসহায় কিংবা প্রচণ্ড শীতে অসহায়, সে কার কাছে প্রার্থনা করবে? আমার সামর্থ্য নাই, এই যে ওই যে ক্লাউড সিডিংয়ের কথা বলেছেন তিনি, সে বৃষ্টির আমার ওই সামর্থ্যটা নাই রাষ্ট্রের, তখন সে কি করবে? আত্মিক প্রশান্তির জন্য সে তখন একটা উৎসবে মাতে, সে ব্যাঙের বিয়ে দিচ্ছে। আত্মিক প্রশান্তির জন্য সে প্রার্থনা করছে, আল্লাহর কাছে সে প্রার্থনা করে ইস্তিস্কার নামাজ পড়ছে। এখন ইস্তিস্কার নামাজকে আমি অবশ্যই খাটো করছি না, কিংবা ব্যাঙের বিয়ে যারা দিচ্ছেন তাদের সমালোচনা করছেন, এটা ফোকের অন্তর্ভুক্ত, এটা শাস্ত্র অন্তর্ভুক্ত। তার প্রত্যেকে তার শাস্ত্র অনুযায়ী, তার সংস্কৃতি অনুযায়ী আচার করবে। সমস্যাটাও তখনই হয় যখন ইস্তিস্কাওয়ালারা বলছে ব্যাঙের বিয়া অবৈধ। আমি একটু আপনাদের কাছে যাই। শহরের সাহিত্যিক তো নিশ্চয় এসে রুমেই থাকার সুযোগ পান বেশিরভাগ। এখন গ্রামের সাহিত্যিকরাও পান কিনা আমি জানি না, হয়তো পুকুর ঘাট খুঁজে নেন। এবং এখন মানে আমরা দেখি যে ভারতের লোকজন সিমলায় যায়, মানালিতে যায়, গ্রীষ্মকালীন রাজধানী একটু ঠান্ডা খুঁজতে। সাহিত্যিকরা এই গরমে কি করেন আপনারা? না, সাহিত্যিকরা তো সাহিত্য ছুটি নেই। আপনাদের তো সাহিত্য রচনার জন্য একটু আরামায়েশ দরকার, না, এই গরম তো সেটা দেয় না। না, ওই যে অদিতি ফাল্গুনী যেটা বলেছেন যে গ্রীষ্মকে নিয়েও যে কবিতা নাই তা না, কিন্তু ওই যে আয় বৃষ্টি ঝেপে লেবুর পাতা কর্মচাপ গান গাইলো না, সেখানে কিন্তু গ্রীষ্মের বর্ণনা আছে। রবীন্দ্রনাথের অনেক কবিতার মধ্যে কিন্তু গ্রীষ্মের বর্ণনা আছে, এবং নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যেও তো গ্রীষ্মের কথা আছে, তার অসংখ্য কবিতার মধ্যে গ্রীষ্মের কথা আছে। কিন্তু এখন গ্রীষ্ম যে একেবারে নিরস কাল তা কিন্তু না, গ্রীষ্মের মধ্যেও রস আছে। তরমুজ এত চমৎকার ফল-ফলাদিতে ভরা, তরমুজ কি রসালো ফল। হ্যাঁ, কিন্তু দুঃখজনক দেখেন এই ফল-ফলাদিতে ভরা গ্রীষ্ম, এই এত রস, সাহিত্য রস কিন্তু এখানে কম। সাহিত্য রস কম। ওই যে কবিটা সবসময় রোমান্টিক হয়ে থাকে, তারা একটু তার রোমান্টিসিজমের জায়গা থাকে, সে একটু ওই ময়ূর পেখম মেলবে, বৃষ্টি হবে, সে রোমান্টিক ভাবনায় তার লেখা করবে। ওই রুক্ষতাকে আসলে সাহিত্য ঠিকভাবে ধারণ করতে পারে না।
মানে বাংলা অঞ্চলের মানুষের মন তো কাদার মতো আসলে। মানে আপনি দেখেন 2 মাস গ্রীষ্মের পরে কিন্তু একটা সহনশীল পর্যায়ে থাকে মানুষ। কখনোই বাংলা অঞ্চলের মানুষ হচ্ছে ইয়া না, অরুক্ষ নিরস না, কিন্তু সেই সবসময় একদম রসের সন্ধান করে। আপনি হাওড় অঞ্চলে যাই দেখবেন ছায়া খোঁজে, হাওড় অঞ্চলে দেখবেন বিশাল পানি, ওই পানির মধ্যেই নৌকা ভাসাতে ভাসাতে শাহ আব্দুল করিম কোন মেস্তরি বানিয়ে আসছে, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও, সে গান গাইতেছে। কিন্তু ওই ওই রসটা, ওই যে বিরহ, যে বেদনা, যে শূন্যতা, যে হাহাকার, ওই হাহাকারটা কিন্তু গ্রীষ্ম দেয় না। গ্রীষ্ম ওই ভাবনাটা দেয় না, সে তো তার শরীর সামলাতে সে ব্যস্ত। আপনি যে প্রসঙ্গটা একটু আগে বলেছিলেন যে গ্রামের নারীরা কষ্ট করে কিনা, গ্রামের মানুষরা কষ্ট করে কিনা, আমাদের বাংলা অঞ্চলের মানুষের সবচেয়ে সহনশীল ক্ষমতাটা প্রকট, অনেক। আপনি দেখবেন শ্রমিকরা এই গরমের মধ্যে রিক্সা চালাচ্ছে, তারা বলছে না একবারও যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি এসি রুমে একটু বসি। সে সারা জীবনে একবারও এসি রুমে গিয়ে বসার সুযোগ পায় না, কিন্তু রিক্সা চালাচ্ছে। পাহাড়ি অঞ্চলে যে মানুষটা, যে নারীরা, আদিবাসীরা বা আমাদের অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে, তারা এই গরমের মধ্যে কাজ করছে না, পাহাড় বেয়ে টিলা উঠছে না, তার মধ্যে ওই সহনশীলতা চলে আসে তার মধ্যে। মানে মানুষ তার যথা অবস্থায়, প্রকৃতি যখন যে রূপ ধারণ করে, মানুষ ঠিক সেই রূপে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে বাংলা অঞ্চলের মানুষের নিজস্ব ক্ষমতা, নিজস্ব বৈশিষ্ট্য। মানে বৃষ্টির প্রার্থনাটা কি তাহলে অনেকটা বিলাসিতা? কবির বিলাসিতা হতে পারে, মানে কবির বিলাসিতা তো, কবি তো বিলাসিতা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো বিলাসিতার জন্য প্রার্থনা করে না। যারা ব্যাঙের বিয়ে দিচ্ছে তারা তো আর বিলাসিতা না, একটু স্বস্তির জন্য। এই গ্রীষ্মে কি গান আসে বা কবিতা আসে যেটা ভরা বর্ষা আসে? সত্যি কথা বলতে কি, গ্রীষ্মে একটা ব্যাপার দেখুন, নজরুল যখন বলছেন যে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, তো আসলে তো যতক্ষণ পর্যন্ত উনি জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত আসলে জাহান্নাম বা বেহেশত, স্বর্গ বা নরক কোথায় যাওয়ার অভিজ্ঞতা ওনার হয়নি। বা দান্তে যখন ইনফার্নোর আগুন লিখছেন, মানে ক্রিশ্চিয়ান কনসেপ্টে যেটা ওদের যেটা নরক বা ওদের যেটা জাহান্নাম, তা আমার মনে হয় এইটা মনে হয় মানে খুব গ্রীষ্ম বা এক্সট্রিম সামারের যে উত্তাপটা, ইতালি কিন্তু একদম বরফ মগ্ন দেশগুলোর মতো অত শীতল না, ওরাও ভূমধ্যসাগরীয় এলাকা, ওখানে উত্তাপ আছে। তো এটা হয়তো গ্রীষ্মর ওই প্রখর উত্তাপ থেকেই জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এরকম একটা ভাবনা তার আসতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই যখন আপনার মেঘ ডাকছে, চারপাশে সুন্দর ছায়া শীতল হয়ে আসছে, তখন নজরুল লিখছেন শাওন রাতে যদি, অথবা রবীন্দ্রনাথেরও তো সব থেকে বেশি গান, সব থেকে বেশি কবিতা বর্ষা নিয়েই। এবং আসলে একক অঞ্চলের সাহিত্যে এক এক রকম। আপনি যদি ভারতের প্রাচীন পুরাণে যান, তাহলে আপনি দেখতে পারবেন যে এক অপ্সরা, সে অভিশপ্ত হয়ে একটি হরিণী হয়ে যায় এবং তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পুত্র সন্তান, কিন্তু সে মানুষ, কিন্তু তার দুটো হরিণের মতো শিং ছিল। এটা তো মানে মিথ, অনেকটা ফেয়ারিটেল বা রূপকথার মতো, কল্পনাই বেশি। তো ওর মা কিন্তু তখন শাপমুক্ত হয়ে আবার স্বর্গে চলে গেল, কিন্তু ওই ছেলেটি তখন তার বাবার সাথে থাকতে লাগলো। তো সে জীবনে কখনো কোনো নারীকে দেখেনি। তো পরে পাশের একটি রাজ্যে যখন 10 বছর ধরে খরা চলছে, তখন সেই রাজ্যের রাজা একজন নারীকে পাঠালেন, যিনি একজন গায়িকা এবং নৃত্যশিল্পী, এবং তাকে দেখে সেই কিশোর খুব মুগ্ধ। সে জীবনে কখনো কোনো নারীকে দেখেনি, তার মাকেও দেখেনি। তখন তাকে নিয়ে আসা হলো ওই রাজ্যে যজ্ঞ করাতে, যে সে এমন একজন নিষ্পাপ কিশোর যে কখনো কোনো নারীকে দেখেনি, এমনকি তার মায়ের মুখও দেখেনি, সে যদি এসে যজ্ঞ করে তখন বৃষ্টি হবে। যেটা আমার মনে হয় কি আজকের ক্লাউড সিডিং আর সেই সময়ের যজ্ঞ সবটাই কিন্তু আসলে বৃষ্টির জন্য প্রার্থনা। কারণ এটা মধ্যপ্রাচ্যে এখন 5 বিলিয়ন বৃক্ষরোপণে গেছে, যেটা সৌদি আরব করছে। তো এটাও কিন্তু আসলে বৃষ্টির প্রার্থনা, একদম ফসল হবে। আমরা একটা বিরতি নিব, বিরতির পর সত্যিকার অর্থেই বৃষ্টির প্রার্থনা করব। সেটা কিভাবে দর্শক অপেক্ষা করবেন নিশ্চয়ই। নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্ব্রিজ স্কোয়ার কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ফিরছে একটা বিরতির পর। নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্ব্রিজ স্কোয়ার কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আর বৃষ্টির ঝেপে এই শিরোনাম দিয়েছে। আমাকে সক্রিয় জনমান আপনার কাছে আসবো, বৃষ্টির জন্য প্রার্থনা বা আই বৃষ্টির ঝেপে, এটা তো আরেকজনের লাইন।
আপনি কিভাবে বৃষ্টি চান না, আমি তো আপনার ভাষায় শুনে? আমরা তো সবসময়, আমি তো রবীন্দ্রনাথে মজা থাকা একজন মানুষ, রবীন্দ্র সাহিত্যে মজা থাকি সবসময়। আমি দেখি রবীন্দ্র সাহিত্যের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনা কিংবা বৃষ্টির প্রসঙ্গ অনেক বেশি আছে। যেমন রবীন্দ্রনাথ বলছেন, আমি বলেছিলাম যে একটা কবিতা পড়তে চাই, আমি তো আবৃত্তি করতে জানি না অদিতি ফাল্গুনের মতো, আমি একটু পড়তে চাই তার সেই বিখ্যাত কবিতা সঞ্চয়িতার কবিতাটা, হ্যাঁ সঞ্চয়িতার কবিতা, যে এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘনতমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে আনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। আমি পূর্ণাঙ্গটা পড়ছি না, আজ শেষে বলছেন, বেকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আদি যেন বলা যায়, এমন ঘনঘোর বরিশায়। মানে কতটা রোমান্টিক হলে বর্ষাকে নিয়ে এই কবিতাটা। আমি একটা প্রশ্ন করতে চাই, রবীন্দ্রনাথকে করতে পারলে খুব ভালো হতো। সেটা হচ্ছে, বর্ষা না থাকলে বাঙালির রোমান্টিসিজমের কি হতো? বর্ষা তো প্রেমিকাও পাশে বসতে তার কাছে অসহ্য লাগে, যে ভাই একটু দূরে গিয়ে বসো, এত গরম, তোমার শরীরের তাপ যেন আমার মধ্যে না লাগে। রোমান্টিকতা আসবে কোথা থেকে? নিজেকে সামলাতে সবসময় ব্যস্ত থাকে। মানে বর্ষা কোনোভাবেই রোমান্টিক ঋতু না। রোমান্টিক ঋতুকে আমরা বলতে পারি শীতকেও বলা যায়, পাশাপাশি বসা যায়, অবস্থান করা ঝরা যায়। পাতার দিন, না তখন তো বিষণ্ণতার, তখন তো জীবনানন্দের সাথে চলে যেতে হবে বোধহয়। মানে জীবন যখন প্রেমিকা হেমন্ত থেকে বসন্ত পর্যন্ত জীবনানন্দ দাশ দখল করে রেখেছে। বিষণ্ণতাও কিন্তু তখন শোক অনুভূত হয়। মানে শীত আপনাকে ওই কষ্ট দিবে না, শীত কিন্তু একটা উৎসবের রূপ দেয়। নতুন ফসল ঘরে আসছে, নবান্ন উৎসব চলছে, ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চলছে, তখন কিন্তু মানুষের নিজেকে সামলানোর ব্যাপারটা নাই কিন্তু গ্রীষ্মে যতটা আছে। ফলে আপনি শীতে রোমান্টিকতা করা যায়, হেমন্ত রোমান্টিকতা করা যায়, বসন্তে তো বটেই, কোকিলের কুহুতানের সঙ্গে রোমান্টিকতা করা যায়, গ্রীষ্মে কোনোভাবেই নয়। গ্রীষ্ম সবসময় এক ধরনের বিরূপ মনোবৃত্তি আমাদের মধ্যে নিয়ে আসে, এক ধরনের দূরত্ব তৈরি করে আমাদের মধ্যে থেকে গ্রীষ্ম। এটা কি ফটিক দশা রবীন্দ্রনাথের ভাষায়? অনেকটা তাই আর কি। অদিতি ফাল্গুনী, আপনি বৃষ্টির আকাঙ্ক্ষা কিভাবে প্রকাশ করবেন? প্রথমে আপনারটা, তারপর যদি আপনি গানে বা কবিতাও প্রকাশ করতে চান। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের কথার প্রথম পংক্তিতে কি দেখছি, যে আকাশের দেবতা হারু ঘোষের দিকে চাহিয়া স্মিত হাস্য করিলেন। হারু ঘোষ একটা বটের গাছের গুড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, এবং তখন আসলে যেটা বললেন যে বজ্রপাতে তার মৃত্যু হলো, সেটা দিয়ে সেই সময়টা, যে যখন বর্ষা মৌসুম আসছে কালবৈশাখী, ওই সময়টা থেকে। তো আবার আমাদের জসিমউদ্দিন কি বলছেন, কালো মেঘা নামো নামো, ফুলতোলা মেঘা নামো, ধুলট মেঘা তুলট মেঘা, তোমরা সবে খামো, কানা মেঘা টলমলো 12 মেঘার ভাই, আরও ফুটিক ডলক দিলে চিনার ভাত খাই। মানে কি অসাধারণ অনুভূতি, কি অসম্ভব সুন্দর এক্সপ্রেশন, যে একদম কৃষক যে মানে যে মরিচটা ডলে ভাত খাবে, সেরকমভাবে উনি মেঘের কল্পনাটা করছেন। আবার আমরা গার্সিয়া মার্কেজের উপন্যাসে দেখছি যে মাকান্দ শহরে 8 বছর ধরে টানা বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে একদম ম্যাজিক রিয়েলিজম আসলে আকাঙ্ক্ষা বা জাদু বাস্তবতা। হ্যাঁ, তো আপনি বললেন যে কবিতা বা গান। আচ্ছা, আমি বলি, আমি সাধারণত ভুল পড়ি না, কিন্তু আজকে আমি মেঘদূত থেকে 4 লাইন পড়তে গিয়ে শেষ লাইনটাতে ভুল করেছি। সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, তো ভুলটা শুদ্ধ করে নেবার জন্য আরেকটা বিষয় হলো, আরবি ভাষায় যেমন খুব মহৎ একটি ধর্মগ্রন্থ প্রণীত, আবার আরবি ভাষায় ইমরুল কায়েসের খুব চমৎকার সব প্রেমের কবিতাও আছে। তা মেঘদূত কিন্তু কোনো ধর্মের সাথে সম্পৃক্ত না, এটা খুবই প্রেমের একটি কবিতা। তো সেখান থেকে আমি 4টা লাইন একটু সুরে গাচ্ছি, এটা হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন। কুশ্চিত কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্ত, শাপিনাস্তং গমিত মহিমা বর্ষভকেন ভর্তু, যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্য দুঃখেষু, স্নিগ্ধচ্ছায়া তরুষু বসতি রামগির্যাশ্রমেষু। সেই রামগিরি পাহাড়ের উপরে মেঘ আসছে, যেন জনকতনয়া বা সীতা স্বয়ং স্নানে নেমেছেন। খুব সুন্দর একটি উপমা। আর যদি বাংলা গান শুনতে চাই, অতুল প্রসাদের একটি গান আছে, কিন্তু
ওটা আমার কাছে এখন অন্তর্জালে নেই, স্বীকৃত যদি একটু বের করে দিতে পারে। কোন গানটা বলুন তো? কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় শুনেছেন কিনা, আমিও একাকী তুমিও একাকী আজি বিজন রাতে। আমার গলা খুব ভালো নেই, ঠান্ডা গরম লাগছে ক্রমাগত। ওইটা আমি কয়েকটা লাইন একটু গেয়ে শোনাই। ওটা বৃষ্টির রাতে একাকী এক বিরোহিনীর গান। হ্যাঁ, আমি আচ্ছা, উনি ওটা খুঁজতে থাকো। এখন যারা ধরেন খুব গরমে হয়তো কোনো চালা ঘরের নিচে বসে এটা দেখছে, খুব গরমে, আমি তো ব্লেজার পরে আছি এসি রুমে, তারা কি বৃষ্টির গান শুনে স্বস্তি পায়? সচেতন মান একটু যদি কোনটা? এখন যারা খুব গরমে আমাদের অনুষ্ঠান দেখছে, আমাকে ব্লেজার পরা দেখছে এসি রুমে, বৃষ্টির গান বা আপনার কাছ থেকে কবিতা শুনছে, তারা আসলে এটা কিভাবে নিবে? তারা খুবই বিরক্ত হচ্ছে আসলে। তারা গরমে ঘামছে আর আমরা এখানে রোমান্টিকতা করছি ব্লেজার গায়ে দিয়ে। আর না, আমরা আসলে প্রার্থনা করছি বৃষ্টি হোক, প্রার্থনা করছি, এটাও এক ধরনের প্রার্থনা। বৃষ্টি নিয়ে কথা বলছি, বৃষ্টি নিয়ে কথা বললে হয়তো প্রকৃতির অধিদেবতা বা প্রকৃতির মালিক যিনি, স্রষ্টা যিনি, প্রভু যিনি, আল্লাহ, ঈশ্বর, ভগবান, তিনি হয়তো সদয় হতেও পারেন আমাদের এই কথা বৃষ্টির জন্য যে প্রার্থনা করছি আমরা। মার্কেজের মতো 8 বছর ধরে বৃষ্টি পড়ার কল্পনা করছি। হ্যাঁ, না সেটা মাকান্দুত হতো, মানে আমরা 100 ইয়ার্স অফ থ্রোরি দেখেছি যে 8 বছর বৃষ্টি হচ্ছেন। সেটাও ওইটা কিন্তু এক ধরনের কবির, লেখকের রোমান্টিকতা, মানে একটা ম্যাজিক রিয়ালিজমের জায়গায় তিনি দেখাচ্ছেন আর কি। বিরক্তিকর মানুষের যে প্রকৃতির যে একঘেয়েমি আচরণ, 8 বছর ধরে কি কোনো বৃষ্টি হয়? পৃথিবীর কোনো দেশে হয়েছে? ইতিহাসের রেকর্ড আছে? হয়নি। এটা কবির মনোজগতে হয়, লেখকের মনোজগতে হয়, লেখকের কল্পনা হয়, উপন্যাসে সম্ভব। উপন্যাস বাস্তবতার বাইরে গিয়ে একটি অন্য বাস্তবতা তৈরি করে। বিশ্বাসে হয়, কল্পনা হয়, প্রার্থনা হয়। আমরা অতুল প্রসাদে শুনে আসি। সবটা কি আমি পারবো কিনা একটু গাই। এটা আমার পুরোটা কিন্তু সেখানে, আমি মূলত রবীন্দ্রসঙ্গীত শিখি বা গাই। नींद नहीं आँखें पाते, नींद नहीं आँखें पाते, আমিও একাকী তুমিও একাকী আজি বাদল রাতে, नींद नहीं आँखें पाते, नींद नहीं आँखें पाते, ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর বধূ বিরহী বধূরে মধুর মিলন সম্ভাষে, नींद नहीं आँखें पाते, গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া, গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া। আমি পুরোটা গেলাম না, আসলে না, যেখানে থেমেছেন ওখানেই বলা আছে। আমরা আসলে কল্পনায় বর্ষা উপভোগ করছি, আসলে বর্ষার প্রার্থনা করছে। সেই চেষ্টা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। পুরোটা আমার হয়তো শুরু একটু না, এটা বলার দরকার নেই, কারণ প্রার্থনার কোনো ভুল নেই, প্রার্থনা ভুল হতে পারে না। আই বৃষ্টির ঝেপে এই যখন শিরোনাম দিয়েছে, আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক আফ্রিদা উর্বি আমাদের জন্য একটি ভিডিও গান পাঠিয়েছেন। আমরা সেটা দেখতে দেখতে নিটল টাটা নিউজ আর এক্সট্রা থেকে বিদায় নিব। সহযোগিতা ছিল ক্যামেরা স্কুল অ্যান্ড কলেজ, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন। আমরা উর্বির গানটি শুনবো, দেখব। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি,
কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয়